জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের সভায় যোগ দিতে নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে সমবেত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানায়। আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, এটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো। এটুকু জানি। ওনারা বললেন যে এটা চলে যেতে হবে, আমি চলে গেলাম। আবার দেখা হবে। 19তম ভাষণ দিচ্ছি, 20তম ভাষণ দিতে আসছি। খোদা হাফেজ। বাংলাদেশের প্রতি, বিশেষ করে বাংলাদেশের নতুন সরকারের প্রতি ভারতের অবস্থানের একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন হয়েছে বলে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও দেখাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনারা ভালোভাবে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি ফোন কল ফাঁস হয়েছিল। সেই ফোন কলের ভিতরে তিনি বলেছিলেন তিনি হুট করেই বাংলাদেশে ঢুকে যাবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি নাকি বাংলাদেশে প্রবেশ করেছেন। দর্শক মণ্ডলী, এই বিষয়টুকু কতটুকু সত্য আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, তাহলে কি বাংলাদেশে কি শেখ হাসিনা তিনি কি ঢুকে গিয়েছেন? দর্শক, আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝবেন। এবং এই ভিডিও জুড়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা রয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, তাহলে বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করতে চাই, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। দর্শক, এবং লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। সাধারণ পরিষদের এবারের সভায় যোগ দিতে নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে সমবেত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানায়। জাতিসংঘে প্রধানমন্ত্রী 193টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে কিছুক্ষণ আগে জাতিসংঘে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে তার একটি কল রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছে। তিনি কিন্তু বলেছেন তিনি এখনো পদত্যাগ পত্রে সই করেননি বা তার পদত্যাগ পত্র কেউ দেখাতে পারবেন না। তো এই কথা কেন্দ্র করে কিন্তু জাতিসংঘে এই পর্যন্ত এখন পর্যন্ত সারা বিশ্ব কেঁপে উঠেছে। তো জাতিসংঘের যে একটি প্রেস কনফারেন্স সেখানে কিন্তু যুক্ত হয়েছেন শেখ হাসিনা। তো দর্শক, আমরা সেখান থেকে কিন্তু লাইভে রয়েছি। শেখ হাসিনাকে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, সেখানে তো সবাই কিন্তু তাকে বরণ করে নিয়েছে। আবার দেখা হবে। 19তম ভাষণ দিচ্ছি, 20তম ভাষণ দিতে আসছি। খোদা হাফেজ। আর একটা কথা বলে যাই যাওয়ার আগে, একটু বসেন। আমি এখনই বিদায় নেব। আসলে আমার নিজেরও একটু ইনফ্লুয়েঞ্জাতে ভুগছি, কাজে একটু অসুবিধা হচ্ছে। তারপর আমি আরেকটা কথা বলে যাই, একটা কাজ আপনাদের করতে হবে, সেই অনুরোধটা আমি দিয়ে যাচ্ছি। একটু বসেন। আপনারা প্রত্যেকেই এক একটা এলাকায় বসবাস করেন, অনেকেই এখানে আপনাদের যার স্ব অঞ্চলে এলাকায় সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে, কংগ্রেসম্যান আছে, সিনেটর আছে, লোকাল গভর্নমেন্ট সেখানকার সিনেটর কংগ্রেসম্যান যারা যে আছে, তাদের কাছে নানা ধরনের অপবাদ ছড়ানো হয়। সেখানে আপনাদেরও তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে, তাদের সামনে তুলে ধরতে হবে বাংলাদেশের উন্নয়নের চিত্র। ডক্টর ইউনূসকে অবৈধ বলতে পারেন যে কোনো সময় এই পাওয়ার কি তার আছে? সংবিধান মোতাবেক এখতিয়ার আছে, কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেষ্টাকে ডিসমিস করার এখতিয়ার রাখেন। অতএব যে কোনো উপদেষ্টাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া, তাকে প্রত্যাহার করা, ডিসমিস করার সাংবিধানিক এখতিয়ার তার আছে। অতএব এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক, সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক, এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালমের কর্মচারী। এগুলো যেন আমরা ভুলে না যাই। উপদেষ্টা কিন্তু কার উপদেষ্টা? দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা। এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের হোঁচট খেতে হচ্ছে এবং হবে। 81 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের পরেও তখনকার প্রধান বিচারপতি দায়িত্ব নিয়েছেন। 90-91-তে আমরা দেখেছি এরশাদের পতনের পরে তখনকার চিফ জাস্টিস যে ছিলেন শাহাবুদ্দিন আহমদ একই প্রসেসে চিফ জাস্টিস থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এবং সকল দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নির্বাচন করে উনি কাজ হ্যান্ডওভার করেছেন। দেখেন যে হাসিনা
হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে টেকনিক্যালি বাংলাদেশের সব দায়িত্বে কিন্তু এখন প্রেসিডেন্ট পালন করতেছে অথবা তার নামে পালিত হচ্ছে, কারণ যেহেতু বাংলাদেশের সংবিধান মোতাবেক সকল ট্রান্সফার প্রমোশন যা কিছু আছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের নামে করতে হয়। আপনারা যারা যদি অনলাইনে কখনো দেখে থাকেন, প্রমোশন এবং ট্রান্সফারের কোনো চিঠিপত্র দেখে থাকেন, সেখানে লেখা থাকে যে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই করা হইলো, সচিব করা হইলো, সেনাপ্রধান করা হইলো, বিমান বাহিনী প্রধান করা হইলো, অমুক জায়গায় ট্রান্সফার করা হইলো, সচিব পদে পদায়ন দেওয়া হইলো। এবং টেকনিক্যালি হচ্ছে বাংলাদেশের আর্ম ফোর্সেসের অফিসিয়াল কমান্ডার ইন চিফ প্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। তো এই জন্য আমরা শুরু থেকে বলেছি 5 তারিখের পর থেকে যে বাংলাদেশে যে নতুন পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনকে দীর্ঘমেয়াদী করতে হইলে, এই পরিবর্তনকে বাস্তববাদী রূপান্তরের দিকে নিতে চাইলে শুধুমাত্র এই সরকারের গঠন প্রক্রিয়াতে হাত দিলে হবে না, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হচ্ছে সেটা দেখলে চলবে না, বরং যার নামে এই পরিবর্তনগুলো পালিত হবে তাকে পরিবর্তন করতে হবে। এবং আমরা একটা রোডম্যাপও দিয়েছি যে প্রেসিডেন্টের অফিসকে কিভাবে রিমুভ করে একটা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ডেভেলপ করা যায়। সেখানে শুরুতে আমরা বলেছিলাম 5 তারিখের পর থেকে যে বাংলাদেশের অ্যাপেলেট ডিভিশনের জাজ এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে। রিমুভ করে তখনকার যিনি সবচেয়ে সিনিয়র হাইকোর্ট জাজ ছিলেন, যাকে পরে প্রধান বিচারপতি করা হয়েছে, তিনি প্রধান বিচারপতি হবেন এবং অ্যাপেলেট ডিভিশনে নতুন পদায়ন করা হবে। এরপরে হচ্ছে প্রেসিডেন্টের অফিস খালি করা হবে, উনি রিজাইন করবেন, সংবিধান সাসপেন্ড করবেন, করে তারপরে চিফ জাস্টিস যিনি হবেন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। এই প্রসেসটা কোথায় আছে? এই প্রসেসটা সংবিধানে নাই। তাহলে আমরা কিসের ভিত্তিতে এই প্রসেসের কথা বলেছি? এই প্রসেসের কথা বলেছি হচ্ছে 75-এ পট পরিবর্তনের পরে শেখ মুজিব সপরিবারে খুন হওয়ার পরেও একই কাজ করা হয়েছে, তখন চিফ জাস্টিস দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা করা হচ্ছে না। না করার কারণে যে ভয়ঙ্কর জিনিস কিছু ঘটে গেছে সেটা আপনারা দেখেছেন, যে মিলিটারিতে কু কাউন্টার কু চলছে, বিভিন্ন ডিভিশনের ভিতরে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জে দেখেছেন, ঢাকায় দেখেছি, আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দিয়ে সকল বিচারপতিকে একসাথে করে একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা করা হয়েছিল। কারণ যেহেতু প্রধান বিচারপতিকেও প্রেসিডেন্ট মনোনয়ন দেন, তার সিগনেচারই তার হচ্ছে মনোনয়ন দেওয়া হয়। তো এই একটার পর একটা কু কাউন্টার কু যে অস্থিরতাটা চলছে, এটা যদি বন্ধ করতে হয়, এখনও যত প্রশাসনিক পরিবর্তন হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীতে, এবং যেগুলো করা দরকার, আমরা দেখেছি অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় এখনও আগের আমলের মানবাধিকার লঙ্ঘন করেছে। বাংলাদেশের প্রতি, বিশেষ করে বাংলাদেশের নতুন সরকারের প্রতি ভারতের অবস্থানের একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। আমরা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছি, পত্রিকায় এসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাদের সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কথা বলেছেন ভারতের বিভিন্ন মিডিয়ার সাথে। সেখানে বাংলাদেশ প্রশ্ন এসেছিল, সেখানে তার বক্তব্য সেরকম ইঙ্গিত দেয় যে তারা তাদের অবস্থান পরিবর্তন করছেন। তারা অবস্থান পরিবর্তন করছেন কিনা সেটা আগে বুঝতে চাই, এবং কেন তারা এই অবস্থান পরিবর্তন করছেন, এই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখব সেটা নিয়ে কথা বলবো। জয়শঙ্করকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও সেই পরিস্থিতিতে ভারতের ইতিকর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, সবসময় সবকিছু ঠিক থাকবে তা হয় না, সবসময় সবকিছু অনুকূলও থাকে না। বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি, একান্তই অভ্যন্তরীণ বিষয়, কাজে সেই বিষয় নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত। এটুকু বলতে পারি, আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। পুরোটা পরে আমি আবার আসবো এই জায়গায়। তিনি বলেন, আমার বিশ্বাস ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম্য অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে। প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয়। তিনি আরো বলেন, অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু মিটমাট হয়ে গেছে। বাংলাদেশে যা হওয়ার তা হবে, তা নিয়ে মন্তব্য করা সাজে না, কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই, সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন, আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে, ব্যবসা বাণিজ্য ভালো, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার, আমরা এই পথেই এগোতে চাই। জয়শঙ্কর বা ভারত আমাদের সাথে সম্পর্ক নিয়ে এগোতে চান কিনা, এগোতে চাইলে কি করতে হবে সেটা নিয়েও বলবো। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে। উনি স্বীকার করছেন ক্ষমতার পালাবদল নিয়ে সবসময় সবকিছু তাদের অনুকূলে থাকে না, সবকিছু ঠিকঠাক থাকবে না তা হয় না। তার মানে বাংলাদেশে যা ঘটেছে, হি অ্যাগ্রিড যে এটা তাদের অনুকূলে না, তারা এটা চায় নাই। ইয়েস উই নো, তারা চেয়েছিল শেখ হাসিনা অনন্তকাল ক্ষমতায় থাকুক, যেন ভারত যে কোনো কিছু করতে পারে। তারপরে একটা জায়গায় এসে বলছেন, অভ্যন্তরীণ রাজনীতি, একেবারে অভ্যন্তরীণ বিষয়, নিজস্ব রাজনীতি, সেটা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি শিফটিং আছে। বাংলাদেশে কি হয়েছে কি হচ্ছে সেটা নিয়ে প্রকাশ্যে অনেক কথাবার্তা বলছিলেন। এই যে এটা অভ্যন্তরীণ রাজনীতি, এটা নিয়ে মন্তব্য করা ঠিক না, এটা কিন্তু ভারত দামি নির্বাচনের আগে বারবার বলতো। ভারতের যে একটা ব্রিফিং হতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে যখন জিজ্ঞেস করা হতো তখন ঠিক এই কথাটা বলতো, বাংলাদেশের ভেতরে যা যা হতো সব অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে মন্তব্য করবে না। তাহলে আসলে রাইটলি প্রশ্ন আসে, অভ্যন্তরীণ বিষয় যদি সেটা হয়ে থাকে, এই অভ্যুত্থানকে নিয়ে যা বলছে সেটা নিয়ে কেন তারা কথা বলছে? কেন তারা কথা বলছে আমি আসবো, কিন্তু তারা বলেছে, কিন্তু ফাইনালি এসে তারা স্বীকার করছে এটা অভ্যন্তরীণ বিষয় এবং এটা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এবং সবসময় বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রক্ষা করে চলি উচিত। উচিত ভারতের এটা বোঝা উচিত, ভারতের মতো এত বড় একটা দেশ, তার বোঝা উচিত সরকার যেই আসুক তার সাথে সম্পর্ক রক্ষা করা উচিত। সেটা তার পছন্দ যদি নাও হয়, পৃথিবীর কোনো দেশ চিরকাল তার পছন্দের সরকার রাখতে পারবে না, এটা ট্রু। যে বিশেষ করে একটু বড় শক্তিগুলো, বড় দেশগুলো চায় তার নেইবারিং এরিয়াতে আরো যদি বড় পাওয়ার হয় আমেরিকার মতো, সে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তার মতো তার পছন্দের সরকার থাকুক। এমনকি আমরা ছোট দেশগুলো আসলে চাই আমাদের পাশে পাশে কে থাকবে, সেটা কোনটা আমার জন্য ফেভারেবল হয় সেরকম সরকার চাওয়া, কিন্তু চাইলে তো সেটা হয় না। প্রত্যেক দেশের নিজস্ব ডিনামিক্স আছে, নির্বাচন হলে সেই নির্বাচনের মধ্যে মানুষের চয়েস আছে। সো এটা মেনে নেওয়া সবসময় ভালো, যে সরকারই আসুক তার সাথে আমরা কাজ করতে চাই। উনি প্রতিবেশী সম্পর্কে বলতে গিয়ে একটা জায়গায় বলছেন, বহুবার আমি এই কথা বলেছি, প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয়। শুধু নির্ভরশীলতা না, ভারতের সাথে যেহেতু আমাদের অবস্থানগত সম্পর্ক আছে, আমাদের বর্ডার আছে, আমাদের মধ্যে জিওপলিটিক্যাল সম্পর্ক আছে। এই জিওপলিটিক্যাল সম্পর্কের ক্ষেত্রে একটা কথা প্রায় বলা হয় যে আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না। এবং আমি সবসময় কথাটা বলতাম যে ভারতকে যেমন আমরা পরিবর্তন করতে পারি না, ভারত আসলে আমাদেরকে পরিবর্তন করতে, এই দিকেটা কেউ বলতো না। আমাদের দেশের দালালরা ভারতের পাটাটার জন্য বলতো যে ভারতকে তো পাল্টাতে, ও তো প্রতিবেশী। পাল্টা কথাটা হচ্ছে ভারত আমাকেও পাল্টাতে পারবে না। ভারতকে বুঝতে হবে পরস্পরের প্রতি শুধু নির্ভরশীলতা না, ভারতের ম্যাপ আঁকলে বাংলাদেশকে এঁকে ফেলতে হয়। ভারতের সিকিউরিটির সাথে শুধু না, ভারতের ব্যবসা বাণিজ্যের সাথে, অনেক কিছুর সাথে আমরা খুবই অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমরা শুধু আমদানি রপ্তানির হিসাব করি, বাংলাদেশের যে ট্যুরিজম হয়, মানুষ কেনাকাটা করতে যায়, ঘুরতে যায়, চিকিৎসার জন্য যায়, হিউজ আর্নিং। আমরা এর মধ্যে দেখছি যে ভারতের ভিসা সংকটের কারণে অনেক বাংলাদেশি যেতে পারছে না বলে কলকাতার বহু হোটেল এবং অন্যান্য ব্যবসা সংকটে পড়েছে। সুতরাং বাণিজ্যের পরিমাণ হিউজ। সুতরাং পরস্পরের প্রতি তারা নির্ভরশীল, সেটা তাদের বুঝতে হবে। শেষ অংশে এসে বলছেন, আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে, ব্যবসা বাণিজ্য ভালো, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ চমৎকার, আমরা এই পথেই এগোতে চাই। দ্যাটস দ্য রাইট থিং। মানুষের সাথে যোগাযোগ করা দরকার আছে, খুবই জরুরি দরকার আছে। কারণ সম্পর্কটা মানুষ না, আওয়ামী লীগের সাথেও না, মানে কথাটা এরকম দাঁড়ায় যে কেউ কেউ বলছেন আওয়ামী লীগও না, শেখ হাসিনার সাথে সম্পর্ক করেছিল ভারত বহুদিন, এবং এই পাপ কংগ্রেস থেকে শুরু হয়েছে। আমরা এটা যেন ভুলে না যাই, সেজন্য আমরা ভারত কথাটা ইন জেনারেল বলবো। এবং রিসেন্টলি রাহুল গান্ধীও যেভাবে কথা বলেছেন, তাতে মনে হয় তাদের পলিসিও খুব বেশি ডিফারেন্ট কিছু ছিল না, which was utter stupidity। বলেছিলাম অভ্যন্তরীণ রাজনীতিতে সাবালক হয়ে উঠলে উনি আন্তর্জাতিক রাজনীতিতে পাপ্পুই থেকে যাচ্ছেন, যেহেতু উনি বাংলাদেশ নিয়ে এই ধরনের অর্বাচীনের মতো কথা বলেছেন। যাই হোক, ভারতে এটাকে আমরা কিভাবে দেখবো, কেন হচ্ছে প্রথম সেটা বলি। সেটা হলো, বাংলাদেশ যদি খুব স্ট্রং থাকে, ভারত ফাইনালি রিয়ালাইজ করেছে, ভারত আগেও রিয়ালাইজ করেনি তা না, আমি ভারতের বিভিন্ন জায়গায় লেখায় দেখেছি যে ভারত জানতো ভারতের বিরুদ্ধে খুব প্রচন্ড রকম ডিসকন্টেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ টলারেট করছে না, ক্ষুব্ধ হচ্ছে, ঘৃণা করছে অনেক ক্ষেত্রে। কিন্তু তারা ভেবেছিল শেখ হাসিনা তার মিলিটারি এবং সিভিল যে এস্টাবলিশমেন্ট আছে সেটা দিয়ে ক্ষমতায় থেকে যেতে পারবে, এবং ভারতের গোয়েন্দা সংস্থা নাকি সবকিছুর ভেতরে ঢুকে বসে আছে। ওটা অবশ্য কেউ বলেননি, আমরা বলছি, তারা ভেবেছিল ওটা সহযোগ করে তারা ক্ষমতায় থেকে যেতে পারবে। সুতরাং মানুষ বিপক্ষে চলে গেল, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে যা ইচ্ছা তা নিয়ে নাও। দ্যাট ওয়াজ দ্য পলিসি। দীর্ঘদিন থেকে আমরা বলেছি এটা ভুল পলিসি। এটা যদি আপনি চিরকাল করে যেতে পারেন, দ্যাটস ফাইন, আমি মানলাম যে এটা করে যেতে পারবেন, তাহলে করুন। কিন্তু চিরকাল এই সিস্টেম, এটা একেবারেই একেবারে কোনোভাবেই এটা টেকসই এটা কোনো সাস্টেইনেবল কোনো সিস্টেম না, সুতরাং এটা টিকবে না। কিন্তু আপনি এটা করে গিয়েছিলেন। যাই হোক, এখন তারা বুঝতে পারছেন, এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে তিনি ফর্মালি, এমনকি দায়িত্ব নেওয়ার পর, বিশেষ করে আমি পিটিআই এর ইন্টারভিউটা বলবো, দীর্ঘ সময় কথা বলেছেন, বিস্তারিত কথা বলেছেন, আনরিজলভড প্রায় সব ইস্যু নিয়ে কথা বলেছেন। সেখানে বাংলাদেশের জায়গা থেকে পানি সংকট, বর্ডার কিলিং, শেখ হাসিনা, বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গিবাদ, হিন্দুদের উপর আক্রমণ, এরকম সব ইস্যুতে উনি খুব স্ট্রং স্ট্যান্স দেখিয়েছেন।
একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান যেভাবে কথা বলেন সেভাবে কথা বলেছেন, এবং ভারত রিয়ালাইজ করেছে তার এই বক্তব্যের সাথে এই দেশের জনগণ খুব ভালোভাবে পেছনে আছে, সমর্থনে আছে। সুতরাং ভারতকে আসলে বুঝতে হবে, এবং ভবিষ্যতেও যে সরকারই আসুক না কেন তাকে মানুষের এই সাইকোলজি, মানুষের এই চাওয়া, এবং এই চাওয়াটা অন্যায় না। বাংলাদেশে কেউ গিয়ে বলছে না ভারতের সাথে গিয়ে ঝামেলা বাঁধাও, ভারতের সাথে যুদ্ধ লাগাও, কেউ বলছে না। আমাদের যুদ্ধ লাগার ক্ষমতা নাই জানি, কিন্তু কেউ সব বলছে না। জাস্ট আমরা আমাদের ন্যায্য কিছু জিনিস চাইছি, আমরা ভারতের কাছে আমাদের প্রতি ন্যায্য অ্যাটিটিউড চাইছি। ভারত আমাদেরকে কলোনি হিসাবে দেখবে না, ভারত আমাদেরকে করজ রাজ্য হিসাবে দেখবে না, এইটুকু চাইছি। সো ভারত এটা রিয়েলাইজ করছে, এবং ভারত এটা রিয়েলাইজ করে তাকে রিয়ালাইন করার চেষ্টা করছে, দ্যাটস ফাইন। আরেকটা বিষয় এখানে কাজ করছে বলে আমি মনে করি, সেটা হলো আমেরিকা। ডোনাল্ড লু গিয়েছিলেন ভারতে, সেখানে কিছু কথা তো হবেই, তার চাইতে জরুরি কথা খুব অল্প সময়ের মধ্যে আমেরিকা বাংলাদেশে তার ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। দুজন গুরুত্বপূর্ণ জুনিয়র মন্ত্রী এসছেন। শুধু সেটা না, এরপর থেকে আমেরিকার প্রভাব আছে এমন সব প্রতিষ্ঠান, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB বাংলাদেশে প্রচুর সাহায্য দিচ্ছে। শুধু তাই না, ইসলামিক ডেভেলপমেন্ট IDB বাংলাদেশে $5 বিলিয়ন খুব কম সময়ের মধ্যে দিতে চেয়েছে। সো বাংলাদেশে আমেরিকার ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে। এটা আবার ইন্ডিয়ার জন্য একটা টেনশন তৈরি করে, কারণ ইন্ডিয়া কখনোই চায়নি আমেরিকা তার ব্যাকইয়ার্ড, ইন্ডিয়া কনসিডার করে এটাকে ব্যাকইয়ার্ড হিসাবে, ইন্ডিয়ার ব্যাকইয়ার্ডে আমেরিকার অনেক বেশি ইনফ্লুয়েন্স তৈরি হোক। শুধু এটাও তাকে এক ধরনের ভীতি তৈরি করছে। একটাকে আমেরিকা বলেছে, সেটা সে পাত্তা দিক না দিক তার মধ্যে ফোবিয়া তৈরি হয়েছে। আমি যদি এখন খুবই খারাপ সম্পর্কের দিকে চলে যাই, তাহলে আমেরিকা এখানকার ফুটপ্রিন্ট বাড়িয়ে ফেলবে। আমেরিকার সাথে ভারতের স্ট্র্যাটেজিক স্বার্থ থাকলেও ভারত আর সব বড় দেশের মতোই যেটা করেছে, সে চায় তার আশপাশের এরিয়াতে তার ইনফ্লুয়েন্সটাই বেশি থাকুক, এবং আমেরিকা সে চেয়েছিল, সেটা এখন আর আমেরিকা করছে না, তার মাধ্যমে আমেরিকা তার স্বার্থ এখানে দেখুক। আমি অনেকবার বলেছি আগের ভিডিওগুলোতে, আপনাদের মনে থাকার কথা, যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা আমেরিকা যখন, এটা আগে এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি ছিল, জাস্ট প্যাসিফিকে ছিল, পরে এটা ইন্ডিয়ান ওশান, শিনজো আবে জাপানের প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টারের একটা কৌশল দেখানোর কারণে এটা ইন্ডিয়ান ওশানও ইনক্লুড করা হয়েছে। কিন্তু এখানে ইনক্লুড করে ইন্ডিয়া তার, আমেরিকা তার নিজস্ব ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যখন ঘোষণা করে, ইন্ডিয়া পছন্দ করেনি যে ইন্ডিয়ান ওশানে তুমি এসো না। সো আমেরিকা যখন তার প্রেজেন্স বাংলাদেশে বাড়াচ্ছে, এবং আমেরিকার প্রেজেন্স বাড়ানোর কিন্তু একটা সুন্দর দিক আছে, কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু আমি মনে করি এটা ডিফারেন্ট। ইন্ডিয়া বা ইভেন চায়না অনেক সময় চায় যে একজন শাসকের সাথে সম্পর্ক তৈরি করে তাকে দিয়ে সবকিছু কবজা করা, কিন্তু আমেরিকা যেটা করে, তারা প্রচুর এইড দেয়, প্রচুর হেল্প করে। যেমন আমাদের এখন ইকোনমিক ক্রাইসিস আছে, আমাদের ডলার ক্রাইসিস আছে, আমাদের যদি এখন ডলার প্রচুর দেওয়া হয়, এর চেয়ে বড় কোনো হেল্প হতে পারে না। আমেরিকা কিন্তু তার জায়গা থেকে সেটা চেষ্টা করছে, সে আমাদের রিফর্ম নিয়ে সাহায্য করতে চাইছে, সে আমাদের মানি লন্ডারিং, যেটা নিয়ে আমরা বহুদিন কথা বলেছি, বিলিয়নস অফ ডলার্স বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে, সেই পাচারের ক্ষেত্রে তারা সাহায্য করবে। সেগুলো আমাদের জনগণেরও চাওয়া। আগেও আমেরিকা যখন এই দেশে কাজ করেছে, আমাদের জনগণের চাওয়া, আমাদের মানবাধিকার রক্ষা করতে হবে, র্যাবের বিরুদ্ধে স্যাংশন, নির্বাচন নষ্ট করলে ভিসা পলিসি, মত প্রকাশ নিয়ে তাদের চাপ দিয়েছে। আমাদের জনগণের চাওয়াগুলো রেজোনেট করেছে, এখনো তারা সেই জায়গাতে কাজ করতে চায়। সুতরাং এটা ইন্ডিয়ার ভয় তৈরি করতেই পারে, আমেরিকা যখন তার পলিসি এখানে অ্যাপ্লাই করবে, এটা এই দেশের মানুষের সমর্থনও পাবে। বহুবার বলেছি, এটা রিপিট করতে হয়, কারণ অনেকে বলবেন পরেই মন্তব্যে যে আমেরিকা কি এমনি করছে না, আমেরিকা এমনি করছে না। পৃথিবীর কোনো দেশ নিঃস্বার্থভাবে আরেক দেশের সাথে কোনো রকম কোনো কোলাবোরেশন করে না, এনগেজ করে না, তার স্বার্থ আছে। কিন্তু ওর স্বার্থটা এখন আমার স্বার্থের সাথে ম্যাচ করছে কিনা সেটা দেখা, আমি তাকে দিয়ে বেনিফিটেড হচ্ছে কিনা, এটা উইন উইন সিচুয়েশন হচ্ছে কিনা, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং সার্বিক পরিস্থিতিতে ভারত রিয়েলাইজ করছে বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা না করলে মানুষ আরো বেশি তার প্রতি ঘৃণ্য অ্যাটিটিউড পেয়ে গেলে, ক্ষুব্ধ হয়ে গেলে তার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। সরকারের সাথে তার যোগাযোগ না থাকলে এখানে আমেরিকা তার ফুটপ্রিন্ট অনেক বাড়াবে, ভবিষ্যতে সে একেবারেই বাইরে চলে যেতে পারে। এবং শুধু তাই না, চায়না এখানে তার ফুটপ্রিন্ট বাড়ানোর চেষ্টা করছে, শেখ হাসিনার সাথেও ছিল। এখন চায়না বিশেষ করে ভারতকে যারা, মানে ভারত যাদেরকে পছন্দ করে না, অ্যাপারেন্টলি আমরা মনে করি বিএনপি, জামায়াত, চায়না তাদের সাথেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সুতরাং ভারত এই জায়গা থেকে সরে এসে এখন এখানে ঢুকতে চায়, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত বিএনপি, জামায়াত সবার সাথেও তার এনগেজমেন্ট বাড়াতে চাইবে, জনগণের সাথে বাড়াতে চাইবে। আসলে এটা ছাড়া আর ভারতের কোনো উপায় নেই। তাহলে ভারত এতদিন, মানে প্রশ্ন আসবেই যে ভারত এতদিন কিভাবে, তাহলে বা কেন ওইভাবে কথা বলেছিল। আমি বহুবার বলেছিলাম ডোমেস্টিক অডিয়েন্সের জন্য কথা বলেছে। বাংলাদেশ ডিফিটেড হয়েছে, মানে বিভৎসভাবে পরাজিত হয়েছে। সে মনে করেছিল এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু শেখ হাসিনার পতন মানে একই সাথে ভারতের ইকুয়াল পতন, বা আরেকটু বেশিও, কারণ ভারতের ইগো আছে, ভারত বিরাট দেশ, বিরাট হ্যাডাম আছে মনে করে সে। ফলে সে একটু শোরগোল করেছে, হাউকাউ করেছে, এটা তার করতে হয়, না হয় তার জন্য সহজ না হয়তো। এবং বিশেষ করে হিন্দু, যেটা বহুবার বলেছে, হিন্দু কার্ড সে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে খেলেছে। জনাব মোদির মতো মানুষ রিপিটেডলি টুইট করেছেন
ডক্টর ইউনূসের সাথে কথা বলে টুইট করেছেন, অভিনন্দন জানিয়ে কথা টুইট করেছেন, এমনকি বাইডেনের সাথে কথিত ফোন আলাপ হয়েছে, কিন্তু হিন্দু নিয়ে আলাপ হয়েছে বলে আমেরিকা বলেনি, তারা বলছে, কিন্তু সেখানেও হিন্দু। সো তার ডোমেস্টিক অডিয়েন্স এবং ডোমেস্টিক রাজনীতির জন্য তাকে কিছুদিন শোরগোল করতে হয়েছে। এটা থিতিয়ে এসছে বলে আমি মনে করি, থিতিয়ে আসা উচিত হবে এবং দুই দেশ একটা ওয়ার্কিং রিলেশনশিপের মধ্যে দিয়ে যাওয়া দরকার। আমি বহুবার বলেছি, ভারতের প্রতি বিদ্বেষ, ক্ষোভ, ঘৃণা বা ভারতের ও বাংলাদেশের প্রতি বিদ্বেষ, ক্ষোভ, ঘৃণায় কেউ লাভবান হবে না। ভারত যত দ্রুত এটা বোঝে এবং যত দ্রুত এই অ্যালাইনমেন্ট করে, এটা দুপক্ষের জন্যই ভালো। এবং জয়শঙ্করের যে সর্বশেষ বক্তব্য, তাতে মনে সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকরা দেখেছেন। দর্শক মণ্ডলী, বাংলাদেশের নতুন নতুন আপডেট নিউজগুলো আপনারা দেখেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।